নমস্কার। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হেমাদ্রির হিমকান্তি অম্লান কিরণে। মাইকেল মধুসূদন দত্তের লেখা এই চিরন্তন চারটি লাইন, যার উদ্দেশ্যে তিনি বাঙালির মেরুদণ্ড আরেকবার ফিরিয়ে দিয়েছিলেন। তাকে আমরা চিরপ্রণাম জানাবো আমাদের আজকের ভিডিওর মাধ্যমে। তাহাদের কথা সিরিজটিতে আমি মহুয়া, সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করি। আজ শনিবার 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। কলকাতার রাজপথ দিয়ে একটি ঠিকা গাড়ি আসছে বাদুর বাগানের দিকে। বিদ্যাসাগরের বাড়ি যাবেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রাম থেকে খুবই কাছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোটবেলা থেকেই বিদ্যাসাগরের দয়ার কথা, তার পাণ্ডিত্যের কথা শুনে আসছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকতেও প্রায়ই তিনি তার দয়া আর পাণ্ডিত্যের কথা শুনে থাকেন। কথামৃতকার মাস্টার অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনে ঠাকুর একদিন তাকে বললেন, আমাকে একদিন নিয়ে যাবে, তাকে দেখতে আমার বড় স্বাদ হয়। ঠাকুর বাদুর বাগানের বাড়িতে প্রবেশ করলে বিদ্যাসাগর সসম্ভ্রমে দাঁড়িয়ে থেকে তাকে অভ্যর্থনা করলেন। বিদ্যাসাগরকে তিনি পূর্ব পরিচিতের মতো এক দৃষ্টে দেখছেন। বিদ্যাসাগরের বয়স তখন আন্দাজ 62-63। ঠাকুর শ্রী রামকৃষ্ণের চেয়ে তিনি প্রায় 16-17 বছরের বড় হবেন। পরনে চটি জুতো, গায়ে একটি হাতকাটা ফ্লানেলের জামা, মাথার চারপাশ উড়িষ্যাবাসীদের মতো কামানো। মাথাটি খুব বড়, উন্নত কপাল ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপবিত অর্থাৎ পৈতে। ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সাথে কথা বলতে শুরু করছেন। ঠাকুর বলছেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর হেসে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর সাথে সাথে একটুও চিন্তা না করে বলছেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। কি অপূর্ব বাক্য বিন্যাস, কি অনির্বচনীয় কথোপকথন। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করা এই শিশুটির পিতৃদত্ত নাম শ্রী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনমানসে তার দয়ার সাগর, বিদ্যাসাগর এই নামগুলি স্থান করে নিয়েছে চিরকালীন। দরিদ্র ব্রাহ্মণ পিতা শ্রী ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবীর সন্তান তিনি। ছেলেবেলা থেকেই একগুঁয়ে, জেদি, কিন্তু অসাধারণ মেধাবী। এমনই তার মেধা যে মাত্র 4 বছর 9 মাস বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হবার পর 9 বছর বয়সেই পাঠশালার পাঠ শেষ করে পিতার সাথে হেঁটে গ্রাম থেকে কলকাতায় আসার পথে রাস্তার ধারের মাইল ফলক দেখে ইংরাজি সংখ্যা চিনে নিতে তার এতটুকু সময় লাগে না। আবার এমনই তার বিদ্যার প্রতি অনুরাগ যে ঘরে কেরোসিনের অভাবে বাতি জ্বালানো সম্ভব না হলে সারা রাত রাস্তার ধারে গ্যাসের আলোতে পড়াশুনো করেছেন বহুদিন। কিন্তু তথাপি শ্রেণীতে প্রথম স্থানটি ছিল তাঁরই জন্য নির্দিষ্ট। ছাত্রাবস্থায় বহু সাম্মানিক ও বৃত্তিও পেয়েছিলেন ঈশ্বর। এরই মাঝামাঝি কোনো এক সময় তিনি জোড়াসাঁকোতে শিক্ষকতার খণ্ডকালীন চাকরিও নিয়েছিলেন
পিতামাতার সাহায্যার্থে। কলকাতার সংস্কৃত কলেজে দীর্ঘ 12 বছর তিনি সংস্কৃত, ব্যাকরণ, সাহিত্য, দান্দিকতা, বেদান্ত, স্মৃতি ও জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশুনো করে স্নাতক হন 1841 সালে। আবার এই 1841 সালেই মাত্র 21 বছর বয়সে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগের প্রধান হিসাবে যোগদান করেন। সংস্কৃত ভাষা ও দর্শনের উপর অগাধ জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। ঘটনাচক্রে সামাজিক প্রথা অনুসারে এই সময় আবার তার বিবাহও হয়। তার স্ত্রীর নাম ছিল দীনময়ী দেবী। তাদের একমাত্র পুত্রের নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তাদের 4 কন্যা সন্তানও ছিল। পরবর্তীকালে এই পুত্রের সাথেই এক হিন্দু বিধবা কন্যার বিবাহ হয়। তৎকালীন পরিস্থিতিতে যা ছিল প্রায় বিপ্লবের শামিল। তবে সে প্রসঙ্গে পরে। চিরকালই একগুঁয়ে ঈশ্বরচন্দ্র পরিবারের দারিদ্রতার সাথে লড়াই করতে থাকেন একা, কিন্তু তার সাথে কোথাও হারিয়ে যায়নি তার লোককল্যাণমূলক কাজকর্ম। 1853 সালে বীরসিংহ গ্রামে তিনি তৈরি করেন প্রথম অবৈতনিক বিদ্যালয়। এরপর একে একে মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, হুগলি মিলিয়ে স্থাপন করেন বহু বিদ্যালয়। 1872 খ্রিস্টাব্দে তিনি স্থাপন করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, এবং মায়ের নামে বীরসিংহ গ্রামে প্রতিষ্ঠা করেন ভগবতী বিদ্যালয়। 1859 সালে প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ট্রেনিং স্কুল। 19বিংশ শতাব্দীতে ভারতীয় জনজীবনে ঈশ্বরচন্দ্রের প্রভাব ছিল লেলিহান অগ্নিশিখার মতো। তা একদিকে যেমন শিক্ষার আগুন জ্বালিয়ে মানুষের অন্তঃসত্ত্বাকে জাগরুক করার পথে এগিয়ে চলেছিল, তেমনি ধ্বংসস্তূপ থেকে সমাজকে মুক্তির দিশা দেখিয়েছিল শতাব্দী প্রাচীন কুপ্রথাগুলিকে স্তব্ধ করে। হিন্দু সমাজে মেয়েদের জন্য তখন ছিল বিধিনিষেধ ও নিয়মের সাংঘাতিক কড়াকড়ি। নারীর বাল্যবিবাহ ও পুরুষের বহু বিবাহের মতো কুপ্রথার পাশাপাশি ছিল হিন্দু বাল্য বিধবাদের উপর নানান নির্যাতনমূলক আচরণ। দয়ার সাগর বিদ্যাসাগর বহু শাস্ত্রপাঠ ও অনুসন্ধানের পর 1850 সালে বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় বিধান দেন, কারণ তখন সকলে শাস্ত্রীয় বিধানকেই আইন বলে ধরে নিতেন। এরপর 1855 সালের 26শে জুলাই তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসির তত্ত্বাবধানে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়। তিনি বাল্যবিবাহের ক্ষেত্রেও আইন প্রণয়ন করে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ধার্য করেন 10 বছর। আরও একটি বিষয় বিদ্যাসাগর বাঙালির জীবনে চিরপ্রণম্য, তা হল তার যুগান্তকারী শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক রচনা ও সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ রচনা। এছাড়া তিনি সংস্কৃত, হিন্দি ও ইংরাজি থেকে বহু গ্রন্থ বাংলায় অনুবাদও করেন। তার রচনার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল বেতাল পঞ্চবিংশতি, কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জরি, শকুন্তলা ইত্যাদি। তিনি ছদ্মনামও ব্যবহার করতেন। তার ছদ্মনাম ছিল কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য। বাংলা গদ্য সাহিত্যে তার কলমে আধুনিক রূপ পরিগ্রহ করতে শুরু করায় স্বয়ং রবীন্দ্রনাথ তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক আখ্যায়িত করেছিলেন। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথমত তার বিদ্যানুরাগ। একদিন কথামৃতকার মাস্টারমশাই অর্থাৎ শ্রী মহেন্দ্রগুপ্তের কাছে কথা বলতে বলতে সত্যি সত্যি কেঁদে ফেলেছিলেন যে তার পড়াশোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু সংসারে পড়ে সময় পাননি। দ্বিতীয়ত দয়া, সর্বজীবে দয়া। বাছুরেরা দুধ পায় না বলে নিজে দুধ খেতেন না, ঘোড়ার কষ্ট হবে বলে ঘোড়ার গাড়িতে চড়তেন না। দরিদ্র, আর্ত, দুস্থ সকলকে তিনি সাহায্য করেছেন আমৃত্যু। এমনকি নিজের চরম আর্থিক সংকটকালেও তিনি কাউকে শূন্য হাতে ফেরাননি। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা,
ইংরেজের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয় বৃত্তি। তৃতীয় ছিল তার স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষের সাথে একমত না হওয়াতে তিনি কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছেড়ে দিয়েছিলেন। চতুর্থ, তিনি লোকাপেক্ষা করতেন না। একটি শিক্ষককে তিনি বড় ভালোবাসতেন। তার কন্যার বিবাহের আইবুড়ো ভাতের দিন নিজেই একটি কাপড় বগলে উপস্থিত হয়েছিলেন। পঞ্চম ছিল তার মাতৃভক্তি ও মনের বল। মা বলেছিলেন, ঈশ্বর, তুমি যদি তোমার ভাইয়ের বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলকাতা থেকে হেঁটে গেলেন। পথে দামোদর নদী, নৌকা নেই, সাঁতার দিয়ে তাই পেরিয়ে উপস্থিত হলেন মায়ের কাছে। কিন্তু সংসারের পঙ্কিলতায় বীতশ্রদ্ধ এমন দয়ার সাগরও জীবনের 18টি বছর কাটিয়েছিলেন নিভৃত নির্জনে সাঁওতাল পরগনার কারমাটারে। সরল, নির্লোভ, সৎ মানুষগুলি ঈশ্বরচন্দ্রকে দেবতার মতো ভালোবাসতেন, আর ঈশ্বরচন্দ্র তাদের ভালোবাসতেন প্রাণ ঢেলে। তাদের রোগে সেবা দিতেন, ওষুধ দিতেন, আর দিতেন জ্ঞানের আলো। এরপর এক সময় তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং বাদুরবাগানের যে বাড়িটির কথা আমরা পূর্বেই আলোচনা করলাম, সেই দ্বিতল বাড়িটি তৈরি করেছিলেন তার বিপুল গ্রন্থ সম্ভার রাখার জন্য। সেখানে পুনরায় বসবাস করতে শুরু করেন। এই বাড়িতেই 1891 সালের 29শে জুলাই 71 বছর বয়সে এই কর্মময় অগ্নিপুরুষ এগিয়ে চলেন মহাপ্রয়াণের পথে। ডাক্তারি মতে লিভার ক্যান্সারে তার শরীরের মৃত্যু হলেও পৃথিবীতে একজন বাঙালিও যতদিন বেঁচে থাকবে বিদ্যাসাগরের নাম উচ্চারিত হবে অপরিসীম শ্রদ্ধায় ও অবনত মস্তকে। আজ এই পর্যন্তই। এই তাহাদের কথা সিরিজটিতে আমরা আলোচনা করি সেই সমস্ত মানুষের জীবনচরিত যাদের জীবনচরিত নিয়ে একটু স্মৃতিচারণ করলে, তাদের জীবনের আদর্শগুলি নিজেদের জীবনে এতটুকু সাধন করতে পারলে হয়তো নিজেদের জীবনের পাশাপাশি আমরা আমাদের আশেপাশের পৃথিবীটাকেও একটু সুন্দর করে তুলতে পারি। আমাদের এই প্রচেষ্টায় আপনারা আমাদের পাশে থাকুন। সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাদের ফেসবুক পেজটিকে ফলো করে, এবং এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলিকে লাইক, শেয়ার এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে ধন্যবাদ।